এই পর্যন্ত আগের দিন বলেছিলাম, তাই তো? কোষের পরিমাপের এককটা বলিনি, মানে হ্যাঁ, মানে স্নায়ু কোষ পর্যন্ত পড়েছিলাম। এবার দেখো, কোষের পরিমাপের একক বলছে যে, হ্যাঁ বলো বলো। হুম। আচ্ছা, লোহিত রক্তকণিকার আকার কিরকম? লোহিত রক্তকণিকার আকার গোলাকার না দ্বি অবতল, লম্বাটা কোথায়? গোলাকার তো লোহিত রক্তকণিকা। হ্যাঁ, তো মানে ওইটা তুমি ছবি দেখে বলছো, অ্যাকচুয়ালি ওটা গোলাকার। আর শ্বেত রক্তকণিকার আকার? হুম। শ্বেত রক্তকণিকা মনে নেই? তার মানে তুমি হ্যাঁ, নির্দিষ্ট কোনো আকার নেই, যেটা সাইটোপ্লাজমের এবং নিউক্লিয়াসের আকার সেই অনুসারেই ওর আকার আছে। হ্যাঁ, আর এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এর মধ্যে নিউক্লিয়াস কার রয়েছে এবং কার নেই? হুম। একবার বইয়ের লাইনগুলো পড়ো, পিডিএফ এ যেটা লেখা আছে। হ্যাঁ, তো যেটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ওইটাতে দেখো। উল্টো বলে দিয়েছি, লোহিত রক্তকণিকার পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নেই, মানে নিউক্লিয়াস বিহীন। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে, আর অনুচক্রিকার নিউক্লিয়াস নেই। দেখো, শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে, লোহিত রক্তকণিকা অনুচক্রিকার নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস বিহীন। এই দেখো, অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন লিখে রেখেছি, আর শ্বেত রক্তকণিকার বহুতল যুক্ত, মানে বৃত্তাকার বা গোলাকার, যেটা সাইটোপ্লাজমের আকার অনুসারে সেখানে নিউক্লিয়াস থাকছে। লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নেই, মানে পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস বিহীন। তার মানে তুমি বললে যে অনুচক্রিকার নিউক্লিয়াস, শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস নেই, আর লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকার নিউক্লিয়াস আছে। তুমি উল্টোটা বলেছো, যে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে আর লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকার নিউক্লিয়াস নেই। আচ্ছা, আগে বলো, শ্বেত রক্তকণিকা কতগুলো টাইপের, মানে প্রকারভেদ কি কি, নামগুলো বলো। হ্যাঁ, পাঁচটা বলেছিলাম না? মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল আর ইউসিনোফিল। এগুলো কোশ্চেন আসবে কিন্তু। আর এটা হয়েছে, এর থেকে ধরবো।
আচ্ছা বলো যে তোমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে কত দূর পর্যন্ত মানে কত বড় আকারে দেখা যায়? হুম হুম হুম, তাহলে ঠিক আছে। প্রথম কোষ কে আবিষ্কার করেন? হ্যাঁ। হুম। লিয়েন হুক। হুম। ওকে। আচ্ছা, আলোক অনুবীক্ষণ যন্ত্রে ওখানে কি লেন্স ব্যবহার করা হয় না দর্পণ ব্যবহার করা হয়? দুটো দিক। না, সরলেতে তোমার হুম আর হচ্ছে তোমার যৌগিকে দুটো লেন্স হয়। হুম। ঠিক আছে, তার মানে এটা মোটামুটি পড়েছো, তার মানে এই লাস্ট পার্টটুকু পড়া হয়নি তাই তো? এই কাজগুলো পড়ে রাখবে, আমি কাজগুলো থেকে ধরছি না। কারণ দেখো, বায়োলজির আগের দিন বলেছিলাম যে মানে যে কোনো যা পড়বে মানে ধরো এই দেহের গঠনে তাদের উৎস কোথায় বা কোথায় অবস্থান করে, তার আকার কি, আর হচ্ছে তাদের কাজ বা তোমার এর পরবর্তীকালে আরো আসবে। এবার দেখো, কোষের পরিমাপের একক বলছে যে কোষ পরিমাপ করতে গেলে যেটা ইউজ করা হয় মাইক্রন, যেটাকে মিউ দিয়ে ডিনোট করে, আবার মিলি মাইক্রন যেটা এমইউ দিয়ে ডিনোট করে, আর একটা অ্যাংস্ট্রম। এই যে তিনটে টার্ম বলা হচ্ছে, যেমন ধরো মাইক্রন যেটা বলছে বর্তমানে এই মাইক্রনকে মাইক্রোমিটার আকারে লেখা হচ্ছে, মানে মিউ এম মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে হচ্ছে তোমার, এখানে লিখে দিচ্ছি, 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 1/1000 মিলিমিটার। ঠিক আছে, মানে তোমার এরকম লিখে দিতে পারো মিলিমিটার, সব থেকে ভালো এরকম মিলিমিটার। এটা 1 মাইক্রন। আর মিলি মাইক্রনকে বলা হচ্ছে ন্যানো মিটার, যেটা 1 ন্যানোমিটার ইকুয়ালস টু হবে তোমার ইন এম। এখানেও তোমার 1/1000 মিলিমিটার। ওকে, এম এম মাইক্রোমিটার। দেখো লাইনটা লেখা রয়েছে যে বর্তমানে মাইক্রনকে মাইক্রোমিটার আর মিলি মাইক্রনকে ন্যানোমিটার বলা হয়। আর অ্যামস্ট্রং হচ্ছে তোমার 10⁻⁻8 মিটার, বা এটাকে লেখা হয় এ এর এর মাথায় 0, বা দেখবে বইয়েতে লেখা আছে ঠিক এ লিখে ঠিক এর ওপরে 0, তুমি এরকম পাশে 0 লিখলেও কোনো প্রবলেম নেই। এখানে এটা লেখা হয় 1/মিলিমাইক্রন, 1/মাইক্রোমিটার বাই তোমার 10,000 ইকুয়ালস টু লেখা হয় 0.1 মিলিমাইক্রোমিটার মাইক্রোমিটার। আর ন্যানোমিটারটা এখানটা লিখবে 1/m, এইটাকেও লেখা হয় 0.001, অনেক বড় হয়ে যাচ্ছে, এটা 0.001 মিলিমাইক্রন, এইটা লেখা হয়। তার মানে তোমাকে মনে রাখতে হবে মাইক্রনকে লেখা হচ্ছে মাইক্রোমিটার, আর হচ্ছে তোমার মিলিমাইক্রনকে লেখা হচ্ছে ন্যানোমিটার, আর অ্যাংস্ট্রমও কোনো কোনো টাইমে থাকে। 1 মাইক্রোমিটার হচ্ছে 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ, 1 মাইক্রোমিটার। হ্যাঁ, 1 মাইক্রোমিটার, এই যে এটা লিখেছি 1 বাই এখানে মিলিমিটার লিখেছি, আমি ওইটাকে মিটারে বলছি। 1 মাইক্রোমিটার হচ্ছে 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ। মানে যদি
এখানে দেখো 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে তোমার মাইক্রোমিটার। 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে তোমার মাইক্রোমিটার। মানে তুমি 1 মিটারকে 10 লক্ষ ভাগ করার পরে যেই 1 ভাগটা পাবে সেটা হচ্ছে তোমার 1 মাইক্রোমিটার। আর 1 মিটার সমান 1000 মিলিমিটার, এটা জানো। আর 1 মিলিমিটার সমান 1 মাইক্রোমিটার। এইটা পরীক্ষায় আসতে পারে, 1 মাইক্রোমিটার সমান কত। ঠিক আছে, তাহলে কোষের পরিমাপের একক গেল। এবার কোষের আয়তন দেখো, আমরা দুটো টাইপের কোষ দেখতে পাচ্ছি, একটা আণুবীক্ষণ যন্ত্রে মাইক্রোস্কোপে দেখছি, আর একটা খালি চোখে দৃশ্যমান। বলছে আণুবীক্ষণ যন্ত্রে যেটা বলছে জীবজগতের সবচেয়ে ছোট কোষ, যেটা মাইক্রোপ্লাজমা বলা হয়, গ্যালিসেপ্টিকাম, মানে এটার উচ্চারণগুলো দেখবে, মাইক্রোপ্লাজমা, গ্যালিসেপ্টিকাম আর মাইক্রোপ্লাজমা লেডাই, যার ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। ওকে, দেখো 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু, এইটা হচ্ছে 1 মাইক্রোমিটার, এই যে এখানে মিউ এম লেখা হয়েছে, সেটা হচ্ছে 1/1000 মিলিমিটার। ঠিক আছে, এবার মিলিমিটার কে তুমি যদি মিটারে যেতে চাও, তাহলে আমাকে আবার কি করতে হবে, মিটারে নিয়ে আসার পর করতে হবে আবার 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 1/10 লাখ হয়ে যাচ্ছে, তাই তো। এবার এটা হচ্ছে তোমার 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু, এই লাইনটা মনে রাখো, 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার। তার মানে 1/1 গায়ে 6টা জিরো। মানে আমি যদি এখানে লিখি যে 1, এটা হচ্ছে মাইক্রোমিটার, এটাকে মিউ এম বলা হচ্ছে, এইটাকে আমি প্রথমে লিখছি 1/1000 মিলিমিটার। এবার এটাকে তুমি মিটারে যাচ্ছ, 1 মিলিমিটার থেকে মিটারে আসতে গেলে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তার মানে 1000 ইন্টু 1000, এটা হয়ে যাচ্ছে তোমার মিটার। তার মানে দেখো 10 লাখ হয়ে গেছে, তার মানে 10 টু দি পাওয়ার -6, 1 মাইক্রো মিটার ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার, -6 মিটার। মানে এটা একটা লাইনে মনে রাখার উপায়। ঠিক আছে, এবার ন্যানোমিটার মানে হচ্ছে তোমার 1 বাই, এখানটা এই জায়গাটা ঠিকঠাক, এখানটা আবার ফের বলে দিই। 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার হচ্ছে 1 মাইক্রোমিটার বাই 1000, মানে 1 মাইক্রোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার। বোঝা গেল, ওর থেকেও কম, ওকে আবার 1000 দিয়ে ডিভাইড করছো, তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার 0.001 মাইক্রোমিটার। তাহলে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু, এটা হলে এটা আরো কমে যাচ্ছে, তার মানে 10 টু দি পাওয়ার -9, এটাকে আমি কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার -3 মাইক্রোমিটার। তাহলে আমি এরকম 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার লিখছি, তাহলে এখানে লিখবো 10 টু দি পাওয়ার -9 মিটার। তার মানে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু, এক কথাতে এলো 10 টু দি পাওয়ার -9 মিটার। একটা হচ্ছে 1 মাইক্রোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -6 মিটার, আর 1 ন্যানোমিটার হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -9 মিটার। আর অ্যামস্ট্রং এ গেলে তাহলে 1, এইটা অ্যামস্ট্রং এখানে এসছে 0.1,
ন্যানোমিটার, মাইক্রোমিটার, না এটা কিন্তু আবার এখানটা গন্ডগোল হচ্ছে। এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার। হুম অ্যাংস্ট্রম অনুযায়ী। হুম ওই ইউনিটটা বলেছে। এটা এম লিখবে। বলো। বলো। হুম 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 মানে দুটো জিনিস, একটা হালকা একটা ভারী। না দুটো একই সঙ্গে পড়বে তো। হ্যাঁ তো বায়ু থাকলে তখন ওর আয়তনটা বেড়ে যাচ্ছে তো। তো বায়ু যত আয়তন বাড়বে তখন কি হবে, ওই নিম্নমুখী যেই চাপটা, মানে বায়ু যেই ওখানে অনেকগুলো কাজ করবে, একটা ফ্রিকশন কাজ করবে, একটা নিম্নমুখী যে চাপ, ঊর্ধ্বমুখী যে চাপ যেহেতু হালকা হওয়ার জন্য। হুম ওর ভরবেগটাও বেশি, যেটা মানে মেন কারণ হচ্ছে যখনই হালকা হচ্ছে, দুটোই একই ওয়েট তো, তাহলে তাহলে হালকাটা মানে হালকার ভারী ভেতর যদি বলো, তাহলে তোমার ভারীটার ভরবেগ বেশি, এবং ভরবেগ বেশি হওয়ার জন্য সেই মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষজ শক্তি, ত্বরণ যা কিছু এটা দিয়ে বলতে পারো, তো ইজিলি নিচে নেমে আসবে। আর যেহেতু হালকা, ওর ভরবেগ কম। হুম 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 সেটা এইটাও দেখো, ওখানে দুটো বলই কাজ করে, ফ্রিকশনও কাজ করে এবং মাধ্যাকর্ষণ শক্তিও কাজ করে, অভিকর্ষজ ত্বরণও কাজ করে, বা অভিকর্ষজ বলও কাজ করে, গ্র্যাভিটেশনও কাজ করছে। এবার গ্র্যাভিটেশন কখন বেশি হবে, যদি তোমার বস্তুটার ভরবেগ বেশি হয়। তো যেহেতু বলছো ভারী, দুটো একই একই সঙ্গে ছাড়লে তোমার ভারী বস্তুটার ভরবেগ বেশি হয়ে যাচ্ছে, সেই অভিকর্ষ বলের জন্য কি হয়ে যাবে, আরো তাড়াতাড়ি দ্রুত কমে যাবে। আর যেটা হালকা ওর ভরবেগ কম, সেখানে তোমার ওর ফ্রিকশনটা আরো বেশি হয়ে যাচ্ছে। তো ম্যামের কথাটা একেবারে ফেলে দেওয়া যাবে না। আর মেন ওখানে মেন লজিক থাকবে, তোমার ভরবেগেরই মেন লজিক থাকবে। ভারী বস্তুটার ভরবেগ বেশি, তাই অভিকর্ষজ বল ওর ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে, তো সেই জন্য ও তাড়াতাড়ি নিচে নেমে আসছে। বা এখানেও মেন হচ্ছে ভরবেগ। এবার যদি দুটোর ওয়েট এক হয়, তখন তুমি ফ্রিকশন দিয়ে বলতে পারো। হ্যাঁ মানে ট্রেডিশনালি, না বায়ু শূন্য স্থানেতেও তোমার যদি দুটোর ভর ডিফারেন্ট হয়, ওয়েট যদি ডিফারেন্ট হয়, দুটো একসাথে পড়বে না কিন্তু। যেটা বায়ু শূন্য স্থানে দুটোরই ওয়েট এক হতো, তবেই দুটো একসাথে পড়বে। তোমার পরবর্তীকালে তুমি গ্র্যাভিটেশন পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে এই এই মেন লজিকটা। হ্যাঁ মানে আমি বলছি যে যদি দুটোর ভর এক হয়, তাহলে দুটো একসাথেই পড়বে।
যদি হ্যাঁ বায়ু শূন্য স্থানে দুটো একসাথে পড়বে, বায়ু শূন্য স্থানে তো ভারীটা আগে পড়ে যাবে। এবার যদি ধরো দুটোর ভর ডিফারেন্ট হয়, তাহলে বায়ু শূন্য স্থানেতেও যেটার ওয়েট বেশি সে আগে পড়বে। হুম হুম দুটো একসাথে পড়বে কি করে? দুটো যে উম, একবার চেক করে দেখতে হবে, কিন্তু আমি যতদূর জানি দুটোর যদি ভর যদি সমান হয় তাহলে দুটো একসাথেই পড়বে বায়ু শূন্য স্থানে। দুটোর ভর ডিফারেন্ট হলে ভারী বস্তুটা আগে পড়বে। কারণ কারণ হচ্ছে তোমার গ্র্যাভিটেশনের যে ফর্মুলা রয়েছে সেখানে তোমার মাসের উপর ডিপেন্ড করবে, যার যত মাস বেশি হবে তার গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি হবে। তোমাদের বইতে গ্র্যাভিটেশন আছে কি? না, গ্র্যাভিটেশন নেই। কারণ গ্র্যাভিটেশনের ফর্মুলাটা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। গ্র্যাভিটেশন কি ট্রেনে আছে? ওটা মাসের উপর ডিপেন্ড করবে অভিকর্ষজ বল যেটা। হ্যালো। হুম 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 বায়ু শূন্য স্থানে একসাথে পড়বে, কিন্তু বায়ু শূন্য স্থানে তো পড়বে না একসাথে, কারণ ওখানে গ্র্যাভিটেশন এসে মানে বলতে গেলে তো তোমার। ঠিক আছে, আমি তোমাকে এই ডিটেলসটা একটু আমাকে দেখতে হবে। তোমার কোশ্চেনটা আমি বুঝেছি, কিন্তু ম্যাম যেটা বলছে ওটা তো মিলছে না সূত্র অনুসারে। তোমার মতে কি বলে, তুমি কি বোঝো? না তুমি সেটা অতটা মাথায় ঢুকছে না। হুম হ্যাঁ হুম হ্যাঁ ওই তো, ওইটাই মেন ব্যাপারটা জানাচ্ছে। এবার অভিকর্ষজ বল মাসের উপর ডিপেন্ড করবেই, ওর ফর্মুলা হচ্ছে m1 × m2 বাই r স্কয়ার। আমি ফর্মুলাটাই দেখছিলাম, কিন্তু তোমাদের কোনো বইয়েতে দেখতে পাচ্ছি না। দাঁড়াচ্ছে, আমি বলছি দাঁড়াচ্ছে।
তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ফর্মুলাটা হবে জি ইকুয়ালস টু তোমার যেটা এফ ইকুয়ালস টু জি ইন্টু ধরো এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই r স্কয়ার, এইটা ফর্মুলা। এখানে মাসের উপর তো ডিপেন্ড করবে। যদি আর্থ মিন হচ্ছে তোমার রেডিয়াস দুটো বস্তুর ভেতরে, এখানে m1 আর মানে দূরত্ব দুটো বস্তুর ভেতরে, মানে একটা ছোট বস্তু m1 আর একটা বড় বস্তু m2, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা। এটা পরের দিকে ডিটেলসে আসবে। মানে এটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের। এবার যদি ধরো যে বস্তুটা তুমি ফেলছো ওইটা আর পৃথিবী ওর ভেতর দূরত্ব, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে, হ্যাঁ, তো এই দূরত্বটা যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি হবে না তত কম হবে, কারণ এখানে আর স্কয়ার বলছে। এবার ধরো এই যে m1 আর m2 মানে বস্তুটার ওয়েট আর পৃথিবীর ওয়েট, এবার বস্তুটার ওয়েট যত বেশি হবে পৃথিবীর ওয়েটটা তো কনস্ট্যান্ট, মানে হ্যাঁ তত বছর টানবে। এবার যদি বস্তুটার ওয়েট কম থাকে, মানে তুমি বলছো যে ওইটা হালকা, দুটো এক ভর না, তাহলে হালকা বস্তুটা কখনোই আগে আসবে না। না 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 হবে না। আমি ওইটাই দেখো আমিও নিজে শিয়ার মানে শিওর ছিলাম যে মাসের ডিফারেন্স হলে তাহলে দুটো একসাথে পড়বে না। আমি এই ফর্মুলাটা লেখার পরে আরো কনফার্ম হচ্ছে যে তোমার এখানে যদি এই মাসটা ধরো আমি পৃথিবীর ভরটা যেটা আছে আমি একটা কনস্ট্যান্টলি ধরলাম, তো এই দুটোর গুণফল তো m1 ইন্টু m2, তাহলে যদি হালকা বস্তু আর ভারী বস্তু, তার মানে এইটা কি যত মাস বেশি হবে অভিকর্ষজ বল তত বেশি হবে। তার মানে আমার যদি হালকা বস্তুটার পৃথিবীর মধ্যে ওয়েটের যদি মাসের গুণফল বার করে আর ভারী বস্তুটার করে, তাহলে দুটো মাসের গুণফল কি হয়ে যাচ্ছে, ভারী বস্তুটার গুণফল বেশি হবে। ধরো অভিকর্ষজ ত্বরণটা কনস্ট্যান্ট, ডিস্টেন্সটাও কনস্ট্যান্ট, মানে ফিক্স রেখে দিলাম, আমি দুটোর মাসকে কম্পেয়ার করছি, মানে আমি এখানে জি আর আরটাকে কনস্ট্যান্ট করে দিলাম। হ্যাঁ, ভারী বস্তুটার অভিকর্ষজ বল বেশি হবে, তাহলে যার অভিকর্ষজ বল বেশি হবে সে তত দ্রুততম গতিতে নামবে। তো তোমার ম্যাম ভুল বলছে। না না না, ভারী হালকার ক্ষেত্রে বায়ু শূন্য স্থানেতেও তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, তো অভিকর্ষজ বল। না, বায়ু শূন্যস্থানটা কোনো ভ্যাক থাকছে না যদি ডিফারেন্ট ভরের। তুমি এর লজিকটা ভালো করে লিখবে, এরকম এই ফর্মুলাটাই লিখবে। অভিকর্ষজ বল যে যার বেশি হবে সে দ্রুততম নামবে, এই ফর্মুলাটা দিয়ে বলবে যে দুটোই মাসের উপর ডিপেন্ড করে, m1 ইন্টু m2, তাহলে যার মাস বেশি হবে তার অভিকর্ষজ বল বেশি হবে, তার অভিকর্ষজ বল বেশি হলে সে পৃথিবীর দিকে দ্রুততম ছুটে আসবে। তো এই অনুসারে তোর অ্যান্সার তোমার, মানে আমার নিজের কিছুটা ডাউট ছিল, ডাউট বলতে কি আমি এই মুহূর্তে ভুলে গিয়েছিলাম, তো আমার দেখতে আমার মনে পড়ে গেল, মানে ফর্মুলাটা প্রপার ফর্মুলাটা। ঠিক আছে, বোঝা গেল তো? তো এবারে এই জিজ্ঞাসা, তো আয়তন গেল, তার মানে আয়তন আমরা এবার এখানে বায়োলজিতে আসবো, বায়োলজিতে ফিরে আসবো। বায়োলজি এই স্পেলিং গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি এমনি স্পেলিং মিস্টেক করো না তো, না করো?
হ্যাঁ, তো বায়োলজির স্পেলিং গুলো ভালো করে দেখবে। ফিজিক্স কেমিস্ট্রি স্পেলিং অতটা জটিল না, কিন্তু এখানে বায়োলজি স্পেলিংটা গন্ডগোল এই কারণে হয়ে যায় কারণ এর বাংলা ইংলিশটাকেই বাংলা করে লেখা হয়েছে, তো সেই জন্যই হ্যাঁ মানে ইংলিশটাকে ইংলিশ লেটারে না লিখে ওই ইংলিশটাকে বাংলাতে লেখা হচ্ছে। যেমন ধরো এই যে মাইক্রো আর মাইক্রো, এটা তুমি ইংলিশে যখন লিখবে খুব লিখে ফেলবে, এটা ধরো মাইক্রো লিখছো আর এটা মাইক্রো লিখছো। আর এই যে লেড লাইট, এই যে স্পেলিংটা এটা ছোট ঠিক আছে, কিন্তু এমনি বায়োলজিতে স্পেলিংটা ভালো, ওই জন্যই তোমাকে বায়োলজি পড়ার টাইমে লিখতে বলেছি, আর কিছু লজিক না। ফিজিক্সেও লেখো কেমিস্ট্রিও লেখো, যত লিখবে তত তোমার মনে রাখ, মানে বেশি দিন মনে থাকবে। মানে ধরো তুমি দুবার তিনবার বা চারবার তোমার মতন করে, আচ্ছা পড়ার পরে কি তুমি ভাবো না ভাবো না? হ্যাঁ মানে কি পড়লে এটা তৈরি করো কি? হ্যাঁ মানে পড়ার পর একটা সামারি টাইপের, যে আমি এই টপিক গুলো কি কি পড়লাম, ওইটা পড়ার পর ভাববে। না না করলে মানে দেখো, ইনফরমেশন তোমার কাছে এসে যাবে, কিন্তু ইনফরমেশনটাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। মানে তোমাকে কোনো কেউ যখন কোশ্চেন জিজ্ঞেস করবে তখন তোমাকে তার উত্তরটা দিতে হবে। এবার তুমি যখন বাড়িতে পড়ছো, পড়ার পর ভাবলে, ভাবার পরে লিখে ফেলবে। বা সব থেকে ভালো নিয়ম হচ্ছে, যেই চ্যাপ্টারটা পড়া হয়ে গেল লেখা হয়ে গেল সব হয়ে গেল, বই বন্ধ করে দিয়ে ভাবো ওই চ্যাপ্টার মধ্যে কি কি পড়লে। ভাবো যে তোমার বাবা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে 1 ঘন্টা ধরে তুমি কি করলে। ধরো তুমি বললে যে আমি বায়োলজি পড়েছি বা ফিজিক্স পড়েছি বা কেমিস্ট্রি পড়েছি। এবার তোমার বাবা যদি ওখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, তখন তুমি উত্তর না দিতে পারলে কি বলবে কি, যে আমার মুখস্থ করা হয়নি, আমি পড়েছি। তাহলে পড়ার মানে কি হলো? তুমি যদি একটুখানি পড়ো, যেমন ধরো আমি তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম না, তুমি বললো পড়েছো কিনা, তো আমি জিজ্ঞেস করছিলাম এখান থেকে, ঠিক এরকমই যদি তোমাকে কেউ ছোট ছোট জিজ্ঞেস করে, তার উত্তরটা তো দিতে হবে। তো সেই হুম তো এই জন্যই পড়ে লিখতে হবে, লিখতে হবে, লিখলেই। আর পড়ার পরে ভাবো যে তুমি কি পড়লে। এই যে পড়ার পরে ভাবাটা হচ্ছে, এটা হচ্ছে ভালো হ্যাবিট। কারণ এইটাই ধরো এখন তোমাদের সিলেবাস ছোট, তুমি মুখস্থ করে বা কোনো রকম ভাবে পরীক্ষার আগের দিন পড়ে গিয়ে মনে রেখে দিতে পারো। যখন এই এই যে ধরো বায়োলজির যেগুলো বলছি বা ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো বলছি, এগুলো সব আবার 11-12 বড় আকারে আসবে, তো তখন কি করে মনে রাখবে? তো প্রথম থেকেই যদি ক্লাস 8 থেকেই যদি তুমি ভাবতে আরম্ভ করো যে আমি কি পড়লাম 1 ঘন্টাতে বা 2 ঘন্টাতে, বা বা যে কোনো, ধরো এখানে যখন ক্লাস হচ্ছে, ক্লাসের পরেও ধরো আমি শেষে সবার শেষে বলে দিই যে আমরা আলটিমেট কি পড়লাম, ওই যে সামারিটা তুমিও পড়ার পর ভাবো। এতে এতে তোমার কি হবে কি, যে মনে রাখার পাওয়ারটা, যেটাকে আমরা আইকিউ বলছি, সেইটা বাড়বে। ঠিক আছে, এবার দেখো আইকিউ টাইকিউ বলে কিছু হয় না, জানো তো? না জানো না? হ্যাঁ, মনে মনে তুমি কখন রাখবে? তুমি তোমার ব্রেনেতে ওইটাকে স্টোর করলে তবেই তো মনে রাখবে। হ্যাঁ, তো চিন্তা করলে তবেই তোমার স্টোরে, ব্রেনে স্টোর হবে। নাহলে 24 ঘন্টার মধ্যে তোমার রাস্তাঘাটে যা কিছু ঘটছে, কিন্তু তোমার ব্রেনেতে সবকিছু মাথায় থাকছে না। তুমি যেইটা নিয়ে ভেবেছো সেটাই তোমার মাথায় থাকছে। তো ওই যত তুমি চিন্তা ভাবতে থাকবে, তত তোমার ব্রেনেতে স্টোর হবে। স্টোর হলেই তোমার যে কোনো না যে কোনো টাইমে তোমাকে যদি ওই কোশ্চেন জিজ্ঞেস করে তুমি উত্তর দিতে পারবে। সে আজ কেন, তুমি হচ্ছে কি বলে পড়াশোনা শেষ করেও তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি উত্তর দিতে পারবে। মানে তুমি যদি সেটাকে ব্রেনে স্টোর করো, নাহলে পারবে না। স্টোর করার নিয়মই হচ্ছে, যেটা পড়লে সেটা ফার্স্ট হচ্ছে
পড়ার পরে বুঝে সেটাকে মনে রাখার চেষ্টা, মানে মুখস্থতে মনে রাখার না, যে তুমি কিভাবে লোকজনকে ওই জিনিসটাকে বোঝাবে। ধরো তুমি এখন ক্লাস 8-এ পড়ছো, ক্লাস 8 যখনই তোমার শেষ হয়ে যাবে, বা তুমি ধরো ক্লাস 7 পেরিয়ে গেলে, তোমাকে কেউ যদি বলে ক্লাস 7 এর পড়া নাও, মানে কোনো স্টুডেন্টকে বা তোমার কোনো বন্ধুকে বা তোমার ভাই বা বোনকে যদি পড়াতে বলে, তুমি ক্লাস 7 এ পড়াতে পারবে? হুম। ম্যাথটা আদার সাবজেক্ট পড়বে না। তো এরপর থেকে তুমি নিজে চেষ্টা করো যে তুমি যেটা পড়ছো, তোমাকে যদি এই ক্লাসটাই যখন তুমি ক্লাস 9-এ উঠে যাবে, তখন পড়াতে বললে তুমি কিভাবে পড়বে। হুম। না তুমি দেখো, হিস্ট্রি জিওগ্রাফি এটা হচ্ছে মানে এখানে বোঝার তো সেরকম কিছু নাই, তোমাকে গল্পর মতন মনে রাখতে হবে। হ্যাঁ, মানে আমাদের মানে যিনি পড়াচ্ছেন, উনি নোট ফোট সব পাঠিয়ে দিয়েছেন, এ সপ্তাহে নোট রেডি হয়ে যাবে। মানে ওনার, উনি দেখলাম যে কোশ্চেন টোশ্চেন আকারে আমি যেরকম ভাবে বলেছিলাম, যে ধরো তোমাদের ইতিহাস না ভূগোলের যে এক্সারসাইজের কোশ্চেন আছে না, হ্যাঁ, তো এক্সারসাইজের কোশ্চেন উনি অ্যান্সার করে পাঠিয়েছেন দেখলাম। আবার হচ্ছে কি বল। হুম। 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 হ্যাঁ, ফার্স্ট বলতে অ্যাকচুয়ালি দেখো, আমি, হ্যাঁ, তো ওনাকে আমি এখান থেকে যেরকম বলেছি সেরকম ভাবেই করেছি। ওনাকে আমি ঠিক আছে, আমি এবার নেক্সট যেহেতু এবার রিভিশন টাইমটাতে আমি ওনাকে বলবো যে একটু স্লো পড়াবে। হুম। 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 না, ওইটা অ্যাকচুয়ালি দেখো তো, সিলেবাসটা এই কারণে আগেই নিয়ে যেতে বলেছি, যে যেহেতু তোমাদের এপ্রিলে পরীক্ষা, এবার এপ্রিলে পড়ার পরে তোমাদেরকে পড়তে টাইম দিতে হবে। আমি স্যারকে বলেছি যে আপনি আগে টপিকটাকে, ওদের যে এপ্রিলের যে টপিক আছে সেটা শেষ করে দিন। এবারে এই যে রিভিশন টাইমে যেতে পড়তে গিয়ে অসুবিধে মানে হচ্ছে তোমার, তাহলে এবারে আমি যেরকম ভাবে অল্প অল্প করে পাঠ করে পড়াচ্ছি, ওনাকে রিভিশনটা ঠিক অল্প অল্প করেই করাতে হবে, তাতে তোমার নোট পড়তে বা কোশ্চেন অ্যান্সার করতে ইজি হবে। আমি নেক্সট দিন ডিসকাস করবো। মানে এটা নিয়ে কোনো প্রবলেম নেই, হিস্ট্রি জিওগ্রাফি ধরো, তারপর ধরো ইংলিশ বেঙ্গলি, এই উইকে ইংলিশের ক্লাসও হবে। আশা করছি স্যাটারডেতে ফার্স্ট ক্লাস মনে হচ্ছে হবে। তার মানে ইংলিশ হবে, এবং তোমার সানডেতে বাংলাও হবে। বাংলাতে মানে যেটা আমি বলেছি, যে বাংলার যে টপিকটা আছে, মানে যেই চ্যাপ্টার গুলো আছে, তাকে আগে পড়াতে এবং তার সেখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে। হুম। হুম, উনিই পড়াবে। হ্যাঁ, হ্যাঁ, গ্রামারটা কি ধরো, ওনার, হ্যাঁ, মানে আমি বলে দিই, উনি বাংলাও পড়াতে পারেন, কারণ ওনার 3টে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা আছে। বাংলাতেও রয়েছে, হিস্ট্রির ওপরেও রয়েছে, আবার পল সায়েন্সে রয়েছে। তো সেই কারণে ওনার, উনি বাংলাটা আর হিস্ট্রি জিওগ্রাফি এই তিনটেই উনি পড়াবেন, এবং এবং হচ্ছে তোমার ইংলিশের জন্য, ওই জন্য ওনাকে একসাথে 4টে সাবজেক্টের দায়িত্ব দেওয়া হয়। ইংলিশের জন্য আলাদা টিচার করে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? না, 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 কালকে কোনো ক্লাস রাখিনি, কিন্তু ইংলিশ টিচার স্যাটারডেতে এলে, তাহলে আমি ওনার সঙ্গে কথা বলে যদি তোমাদের স্যাটারডে সানডেতে
ছাড়া যদি অন্য ডেটেতে করা যায়, কারণ এটা হবে কি, যখন সিবিএসসি বোর্ড ঢুকে যাবে না, সিবিএসসি আইসিএসসি এবং আমার 11-12 এর কেমিস্ট্রিতে ক্লাসগুলো, তখন স্যাটারডে সানডেতে আমার ক্লাসটাই বেশি হয়ে যাবে। তো সেই জন্য ওনাদিকে আমি আর্টস সাবজেক্ট গুলোকে উইকডেজে টানবো, কারণ আমার নিজের যেই 11-12 যে ক্লাসগুলো রয়েছে, যে সেই ব্যাচগুলোকে ম্যাক্সিমামটাই রয়েছে স্যাটারডে সানডেতে। এবার ধরো স্যাটারডেটাকে যেমন ক্লাস 12 গুলো সব অফ হয়ে গেছে, যারা ক্লাস সিবিএসসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল এদের যে ক্লাস 12 রয়েছে বা 10 রয়েছে, এগুলো অফ হয়ে গেছে, কারণ এদের ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা, 15 তারিখ থেকে পরীক্ষা, এগুলো সব অফ করা হয়ে গেছে। তো এই ডেটগুলোর ফাঁকা টাইমে তোমার যেই আর্টসের সাবজেক্ট টিচার দিকে যদি আমি স্যাটারডে সানডেতে জানি, তাহলে আমার টাইমটা ফাঁকা পাওয়া যাবে না। সেই জন্য এদিকে উইকডেজে ডেজের মধ্যেই টানা হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো, আমি ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফিকে ওনাকে রিভিশন টাইমে অল্প অল্প করে বলতে বলবো, কারণ সিলেবাস দেখুন ওরা মানে ওই উনি যিনি পড়ান উনি অ্যাকচুয়ালি আরো বেশি ডিপে যেতে পারে, কিন্তু বেশি ডিপে গেলে তোমাকে পড়ার মতন জিনিসটা থাকতে হবে তো তোমার সামনে। আর তোমাদের ক্লাস 8-এ যখন 9 থেকে উঠে যাবে, তখন হিস্ট্রি জিওগ্রাফি বেশি জানলে কোনো ক্ষতি নেই, কিন্তু 8-এ যেহেতু তোমাদের টেক্সট বই রয়েছে, তো টেক্সট বই থেকেই কোশ্চেন হবে। যেহেতু 8-9 মানে 9-10 বোর্ডের স্পেসিফিক কোনো বই নেই। যদি বোর্ডের স্পেসিফিক বই থাকতো, তাহলে 8-9-এর 9-10-এর তাহলে আরো ইজি হতো, কিন্তু বোর্ডের কোনো স্পেসিফিক বই নেই। যেমন 8 পর্যন্ত বোর্ডের স্পেসিফিক বই রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তোমাদের বোর্ডে। তো সেই জন্য ক্লাস 8-এ তোমাদের টেক্সটে যা আছে ওটাকেই আগে ভালো করে পড়তে হবে, কারণ কোশ্চেন ওখান থেকেই হবে। ঠিক আছে, তো এখানে আসো দেখো। তো এবার দেখো তাহলে কোষের আয়তন কি বলছে, যে আমরা কোষকে দুটো ভাগে দেখতে পাই, মানে দুভাবে দেখতে পাই, একটা হচ্ছে খালি চোখে আর একটা হচ্ছে মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপে সব থেকে ছোট কোষ কি, এইটা একটা কোশ্চেন, কিন্তু সব থেকে ছোট কোষ তোমার হ্যাঁ গ্যালিসেপ্টিকাম আর প্লাজম লেড লাইট। আর মানবদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা, যার ব্যাস হচ্ছে 7.5 মাইক্রোমিটার। ওকে, এটা লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকাতে থাকে, ওই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম যে শ্বেত রক্তকণিকার 5টা ভাগ বলো। তো লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা, বা কেউ যদি শ্বেত রক্তকণিকাও বলে তাহলেও হবে, কিন্তু লিম্ফোসাইট কথাটা বলাটা ভালো। তাহলে মানবদের সব থেকে ছোট কোষ, খালি চোখে দৃশ্যমান কোষ, সবচেয়ে বড় কোষী উদ্ভিদ যেমন অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল, অ্যাসিটাবুলেরিয়া, হ্যাঁ স্পেলিংটা দেখবে অয়ে জফলা আঁকা, ঠিক আছে, না কিন্তু অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার। বায়োলজি স্পেলিং ওই জন্যই যখন তুমি পড়বে, পড়ার সাথে একটা রাফ খাতা রাখবে, এই যে স্পেলিংটা একবার লিখে ফেলে পড়তে পড়তে, মানে যখনই পড়বে তোমার যেন একটা রাফ খাতা তোমার সঙ্গে থাকে। ঠিক আছে, এবার দেখো সবচেয়ে বড় এককোষী প্রাণী কোষ উট পাখির ডিম, যার দৈর্ঘ্য 170 মিলিমিটার, পোস্তে তোমার 125 মিলিমিটার। তার মানে সবচেয়ে বড় এককোষী উদ্ভিদ অ্যাসিটাবুলেরিয়া নামক শৈবাল, আর সবচেয়ে বড় এককোষী প্রাণী কোষ হচ্ছে তোমার উট পাখির ডিম। এটা যেমন জেনারেল নলেজেও কাজে লাগে এবং তোমাদের কোশ্চেনের মধ্যেও আসে। তারপর বহুকোষী উদ্ভিদের সবচেয়ে বড় একটি কোষ রেমি নামক উদ্ভিদের বকলের একটি তন্তু, মানে ফাইবার আছে,
মানে র্যামি নামক উদ্ভিদ। এটা তোমাকে আমি হচ্ছে কি বলে ওই পিডিএফটা মানে যেটা আমার রাফ পিডিএফ আছে আমি সেটা পাঠাবো এবং তার সঙ্গে এটা পাশে রেখে পড়লে মনে থাকবে আরো বেশি। যার দৈর্ঘ্য প্রায়, হ্যাঁ, বকল মানে ছাল, ছাল, ছালে তন্তু। ঠিক আছে, এবার মানবদের সবচেয়ে বড় কোষ হবে তোমার স্নায়ু কোষ। মানবদের সবচেয়ে বড় কোষ যার দৈর্ঘ্য প্রায় 1 মিটার। তার মানে এখান থেকে 4টে কোশ্চেন এসে গেল যে সবচেয়ে বড় এককোষী উদ্ভিদ, সবচেয়ে বড় এককোষী প্রাণী, বহুকোষী উদ্ভিদের সবচেয়ে বড় একটি কোষ, আর মানবদের সবচেয়ে বড় কোষ। তো তো দেখো এক মিটার। এরপরে দেখো, বলছে সবচেয়ে বড় উদ্ভিদ কি হবে, এই নামটা জানো? উচ্চতা প্রায়, হ্যাঁ এইটা দেখবে তোমাদের বাড়ির পাশে অনেক গাছ আছে এরকম। হ্যাঁ, ওই উচ্চতা প্রায় 114 মিটার। পাইন গাছের সঙ্গে মিলাবে না কিন্তু। হ্যাঁ, মানে পাইন গাছ মানে তুমি অনেক বড় বড় হয় কিন্তু তার থেকে ইউক্যালিপটাস গাছ সব উচ্চতা সব থেকে বেশি হয়, মানে 114 মিটার। সবচেয়ে বড় প্রাণী, এটা জানো, নীল তিমি জানো, এর উচ্চতা প্রায় 33 মিটার। সবচেয়ে লম্বা প্রাণী রিবন ওয়াম, মানে যার দৈর্ঘ্য 54 মিটার। ঠিক আছে, এগুলো ইনফরমেশন। হ্যাঁ 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 হ্যাঁ, ইংলিশটা কি বাংলাতে লেখা রয়েছে। বুঝে গেল? এই কোশ্চেনটা তোমাদের বইয়েতে আছে দেখবে যে হাতির আকার সব থেকে বেশি, আবার ইঁদুরের আকার সব থেকে ছোট। তাহলে দুটোর মধ্যে কি কোষের কোনো পার্থক্য আছে, এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। তো দুটোর মধ্যে প্রাণী বড় বা ছোট হলে কোষের পার্থক্য কোনো কিছু নেই, কোষের পার্থক্য মানে কোষ একটা টাইপেরই থাকছে, মানে হাতির আকার বড় এবং ইঁদুরের আকার ছোট প্রাণী হলেও এদের কোষের আকৃতি ও গঠনে তেমন কোনো তারতম্য থাকে না, মানে সেরকম কোনো পার্থক্য থাকে না। মানে ছোট প্রাণী, হ্যাঁ সাইজটা ছোট হয়ে যাচ্ছে। মানে আগের দিনে বলছিলাম না, যত বড় সাইজ হবে তাতে কোষের সংখ্যা তত বেশি থাকবে। তো হাতির আকারটাই বড়, ইঁদুরের আকারটা ছোট শুধু, তার মানে কোষের ওর মধ্যে কোষের পার্থক্যটা কিছু নেই। এবার দেখ, জীবদের গঠনেতে চলে যাবে, যে আমরা কি কি পড়লাম, যে জীবদেহ একটা মাত্র কোষ হলে সেটা এককোষী, একটার বেশি কোষ থাকলে সেটা দ্বিকোষী বা বহুকোষীতে চলে যাচ্ছে। তো এটাই পড়লাম। তো যখন জীবদেহ একাধিক কোষ দিয়ে গঠিত হয় তখন তাকে বহু কোষী জীব বলা হচ্ছে। এটাই মেন, কোষের সম্বন্ধে বললাম, এককোষী বহুকোষী এগুলো পড়লাম। তো এই বহু যখন কিছু সংখ্যক কোষ, মানে যে কোনো কাজ একটা কোষ তো নিজে করে না, সে একই টাইপের কোষ ওই কাজটা করে। যেমন ধরো আমাদের খাওয়াকে হজম করা, একটা কোষ কি করে, একটা কোষ করে না। কোনো কাজ যখন করছে, ধরো কোনো কিছু বাড়ি যখন তৈরি করছে, একটা বা একটা লেবার কি কাজ করছে, করছে না, তার সঙ্গে অনেক লেবার কাজ করছে। তো মানে ওই বাড়ি তৈরি করার কেন কেন বললাম যে একটা একটা করে কোষ দিয়েই তোমার কি হয়েছিল, একটা বাড়ি তৈরি হয়েছিল মানে ইট দিয়ে। আবার একটা একটা ফুল দিয়েই তোমার মালা তৈরি হয়েছিল। তার মানে একটা একটা করে কোষ দিয়ে তাহলে তোমার কি হবে, দলবদ্ধ ভাবে যখন একটি কাজ করে তখন তাকে কলা বলে। কি বলছে, যে যখন কিছু সংখ্যক কোষ দলবদ্ধভাবে একটি নির্দিষ্ট কাজ করে তাকে কি বলা হয়, কলা। ঠিক আছে, আবার বিভিন্ন কলার সমন্বয়ে গঠিত হয় অঙ্গ বা যন্ত্র। আবার কোন একটি বিশেষ কাজ সম্পূর্ণ রূপে করার জন্য বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিতকে তন্ত্র বলে। মানে কি হচ্ছে, যে যখন
একটা কাজকে অনেকগুলো কোষ দলবদ্ধভাবে করছে, তখন তাকে আমরা কি বলছি? কলা। আবার বিভিন্ন কলার সমন্বয়ে গঠিত অঙ্গ গঠিত হচ্ছে অঙ্গ বা যন্ত্র। আবার কোন একটি বিশেষ কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য বিভিন্ন অঙ্গ সমূহের প্রয়োজন, তাকে তন্ত্র বলা হচ্ছে। এগুলো সবার ধীরে ধীরে আসবে। মানে যা আমরা কোষ থেকে কিভাবে তোমার তন্ত্রেতে যাচ্ছি, কার সাথে কে কে লিঙ্কেড রয়েছে। দেখো, যখন হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তো সেইটাই এখানে বলা হয়েছে যে যখন কিছু সংখ্যক কোষ একটি নির্দিষ্ট কাজ দলবদ্ধভাবে করছে, তখন তাকে আমরা কলা বলে দিচ্ছি। কলা সমন্বয়ে গঠিত হচ্ছে যন্ত্র বা অঙ্গ। আর কোন একটি বিশেষ কাজ সম্পূর্ণরূপে করার জন্য, মানে ওরাই করবে কাজটা, সেইটা করার জন্য বিভিন্ন অঙ্গ সমন্বয়ে গঠিত হচ্ছে তোমার তন্ত্র। লাইনটা পড়ো আগে, মানে এই 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 ব্লু লাইনটা পড়ো। হ্যাঁ, তো এইটা হচ্ছে মেন। এই যে এবার তন্ত্র, কলা বা তোমার যন্ত্র আসবে যেগুলো, বা অঙ্গ যেগুলো আসবে, এবার এরই ডেসক্রিপশন পরপর আসবে। ঠিক আছে? তো তার আগে যেমন ধরো কলা, এর ডেফিনেশনটা এখানে লিখে দিই যে উৎপত্তি ও কার্যগতভাবে এক এরূপ সম বিষম আকৃতির কোষ সমষ্টিকে কলা বলা হচ্ছে। কলার ডেফিনেশনটা বলছে উৎপত্তি ও কার্যগতভাবে এক এরূপ সম বা বিষম আকৃতির কোষ সমষ্টিকে বলা হচ্ছে তোমার কলা। আর অঙ্গ বা যন্ত্র কাকে বলেছে? যে বিভিন্ন কলা মিলিতভাবে যখন একটি নির্দিষ্ট কাজ করে, তখন তাকে অঙ্গ বা যন্ত্র বলা হচ্ছে। যেটা ওপরে লেখা রয়েছে সেটাই ডেফিনেশন আকারে লেখা রয়েছে। ঠিক আছে? এবার যখন কতগুলো অঙ্গ বা যন্ত্র মিলিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, তখন ওই থেকে তন্ত্র। ডেফিনেশন তিনটে দেখো, মানে ডেফিনেশন যে তিনটে রয়েছে উপরের লাইন থেকেই লেখা। হ্যাঁ, এবার যেই কলা তৈরি হলো, ঠিক আছে, বলছে বিভিন্ন কলা মিলিতভাবে যখন একটি কাজ নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করছে, তখন তাকে যন্ত্র বা তন্ত্র মানে অঙ্গ। এই যখন বিভিন্ন কলা মিলিতভাবে যখন একটি নির্দিষ্ট কাজ করে, তখন তাকে অঙ্গ বা যন্ত্র বলা হচ্ছে। তার মানে কলা কি ছিল? অনেকগুলো কোষের সমষ্টি, অনেকগুলো কোষের সমষ্টিকে কলা বলা হচ্ছে। এবার অনেকগুলো কলা বলা হচ্ছে অঙ্গ, যখন কোনো নির্দিষ্ট কাজ করছে। এবার অনেকগুলো যন্ত্র বা অঙ্গ মিলিত হয়ে যখন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে, তখন তাকে তোমার তন্ত্র বলা হচ্ছে। ওই যন্ত্র মানে অ্যাকচুয়ালি কোষের সমষ্টি হচ্ছে কলা, কলার সমষ্টি হচ্ছে যন্ত্র, যন্ত্র বা অঙ্গ, আর যন্ত্রের সমষ্টি হচ্ছে তোমার তন্ত্র। দেখো মিলাও, ওই মানে মিলটাই রয়েছে। কোষের সমষ্টি কলা, কলার সমষ্টি অঙ্গ, অঙ্গের সমষ্টি তন্ত্র। মানে এক কথাই তুমি এরকম ভাবে মনে রাখবে, কোষের সমষ্টি হচ্ছে কলা, কলার সমষ্টি হচ্ছে অঙ্গ, অঙ্গের সমষ্টি হচ্ছে তোমার তন্ত্র। বোঝা গেল? মানে খুবই ইজি জিনিস একদম, মানে মানে যেরকম ভাবে বলছি এরকম ভাবে মনে রাখতে হবে। এবার বহুকোষী উদ্ভিদ কলা, মানে আমি এবার এই যে কলা বললাম, যে কোষের সমষ্টিকে কলা বলা হচ্ছে। হ্যাঁ, তার আগে তার কার্যগত বা উৎপত্তিগত ভাবে বলতে হবে। তো উদ্ভিদ কলা আর প্রাণী কলা আছে।
মানে আমাদের যদি চিন্তা করে দেখি উদ্ভিদ আর প্রাণী আসছে, মানে বায়োলজিতে পড়ার মতন আপাতত, তাহলে উদ্ভিদ কলাকে কি আসছে যে বহুকোষী উদ্ভিদের বিভিন্ন কোষগুলি একত্রিত হয়ে বিভিন্ন কলায় বিভাজিত হয়েছে। যেমন মানে বহুকোষী উদ্ভিদের বিভিন্ন কোষগুলো একত্রিত হয়ে আরো ভাগে ভাগ হচ্ছে, যেটা হচ্ছে তোমার ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলাকে মেরিস্টেমেটিক টিস্যু বলা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি টিস্যুটা আবার পরের দিকে আসে, ঠিক আছে। কিন্তু এখন তোমাদের মানে বইয়ের জন্য যেমন ধরো ভাজক কলাকে দেখতে হচ্ছে ঠিক এরকম, দাঁড়াও এক second, আমাকে আজকে তাড়াহুড়ো করে পিকচার গুলোকে নেওয়া হয়নি। তোমার হচ্ছে ভাজক কলা হচ্ছে এইটা, যেখানে তোমার সাইটোপ্লাজমও থাকবে, নিউক্লিয়াসও থাকবে এবং কোষ প্রাচীরও থাকবে। তোমাদের বইতে এই পিকচারটা আছে নাকি দেখো? এটা আছে দেখো, যেটাকে বলা হচ্ছে তোমার ভাজক কলা। ভাজক কলা, হ্যাঁ, তো ওখানেই দেখো এরকম বহুতল আকার, যেখানে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষপ্রাচীর। মনে রাখার জন্য যে ভাজক কলার মধ্যে কি কি থাকছে, এটা হচ্ছে সজীব কোষ। কোষ কখন সজীব হবে, যদি সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে তখনই সেটা সজীব হবে। মানে এই কলার কোষগুলো সজীব, অর্থাৎ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস যুক্ত, দেখতে গোলাকার ডিম্বাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা আছে তো তোমাদের বই থেকেই নেওয়া। ও একই ব্যাপার, আমি এটা অনুবীক্ষণ যন্ত্রের চিত্র, আমি অনুবীক্ষণ যন্ত্র থেকে বার করে নিয়ে এসে দেখাচ্ছি। তো এই কলার কোষগুলো প্রধানত মূল, কাণ্ড ও পাতায় থাকে, ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। তার মানে ভাজক কলা অবস্থান কোথায়, প্রধানত মূল, কাণ্ড এবং পাতায় থাকে। মানে কোথায় কোথায় থাকছে দেখো, আমি বায়োলজিতে প্রথম থেকেই বলছি যে যাই পড়বে তার অবস্থান কোথায়, মানে সেটা উদ্ভিদের বা প্রাণীর কোথায় অবস্থান করে, তার সেটা সজীব বা তার আকার এবং তার কাজ, এইটা জানলে তাহলে তোমার বায়োলজি, মানে এই ফরম্যাটে তুমি যদি পড়ো তাহলে তোমার বায়োলজি অনেক ইজি হবে, মানে মনে রাখতে পারবে বেশি। যেমন আমি ভাজক কলা সম্বন্ধে বলছি, বলছি ভাজক কলা সজীব কোষ, তার মানে সজীব কোষ মানে কি, ওখানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকবে। তো সেই লাইনে লেখা আছে, অর্থাৎ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দেখতে গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, যেই পিকচারটা কিন্তু দেখানো হয়েছে। তাহলে এই যে ভাজক কলা, এই ভাজক কলার কোথায় অবস্থান করে, মানে উদ্ভিদের কোথায় থাকে, তার মূল, পাতায় এবং ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। তো ভাজক কলার কাজটা আমি এখানে বলি, তো আমি পরে বলবো আবার। মানে এই ভাজক কলা সম্বন্ধে মিনিমাম আইডিয়াটা হলো যে এটা সজীব কোষ, দেখতে গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার, এবং এই কলার কোষগুলো মূল ও কাণ্ড ও পাতাতে থাকছে, ঠিক আছে। এরপরে দেখো স্থায়ী কলা। স্থায়ী কলাকে আগে পিকচারটা নিয়ে আসি, দাঁড়াও। হুম, এটা অনেকটা আছে, মানে আজকের পড়ানোটা তো এখন স্টার্টই হয়নি। মানে তোমার কি টাইম হয়ে যাচ্ছে? 4:30 তো বাজতে যায়। তাহলে একটা কাজ করো, আজকে এই পর্যন্তই রাখো, তাহলে তোমার নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট দিন বাকি পার্টটা বলবো, তাতে ভালো হবে। কারণ